দর্শক, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক তানজিমুদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। এবং জুলাইয়ে যারা সম্মুখ সারিতে ছিলেন তারা জানেন আসলে তার সাথে পুরো আন্দোলনের একেবারে সম্মুখ সারির সবাই কিভাবে যুক্ত ছিলেন, কিভাবে তার কাছ থেকে তারা সাহায্য নিয়েছেন, পরামর্শ নিয়েছেন এবং নিজেও সম্মুখ সারিতে ছিলেন। স্যার, অনেক ধন্যবাদ। 2 বছর আগে সন্ধ্যাটা আপনার সাথেই কেটেছিল। আমার সৌভাগ্য যে আপনার সাথে আবারও দেখা হচ্ছে। সেই রাত্রে আমাদের সাথে অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা ছিলেন, সারা হোসেন ছিলেন, আরও অসংখ্য মানুষ ছিলেন। এখন অল্টারনেটিভসে যাওয়া তাজনুবা ছিল আমাদের সাথে, ডক্টর মহিউদ্দিন আহমেদ ছিলেন। এই যে অসংখ্য মানুষ এক জায়গায় হয়েছিলেন সেই সময়, আজকে তারা হয়তো বিভিন্ন শিবিরে বিভক্ত এবং নানান ধরনের রাজনীতি তারা করছেন। সবাইকে অনেক আলাদা হয়ে গেছি আজকে আমরা। মূল সংকটের জায়গাটা ওটাই। এবং যেই সমস্যাটা আমি সবসময় দেখেছি, যেহেতু 1990-এর গণ অভ্যুত্থানেও আমার একটা অংশগ্রহণের সুযোগ হয়েছিল, সেই অভিজ্ঞতাটাও এর চাইতে খুব বেশি ব্যতিক্রম ছিল না। কিন্তু ওখানে একটা সুবিধা ছিল যে ওই গণ অভ্যুত্থানটা সুনির্দিষ্টভাবে 3 জোটের নেতৃত্ব হয়েছিল, কিন্তু এবারের চরিত্রটা খুবই ভিন্ন এবং এটার একটা সার্বজনীন চরিত্র ছিল। এবং বিশেষ করে এই গণ অভ্যুত্থানের সূত্রপাতটা তো আসলে জুলাই অগাস্ট মাসে হয়নি, এটা তো একটা দীর্ঘ সময়ের পথ, 16 বছরের পথ। এবং এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মানুষ তারা কিন্তু বিভিন্ন রকম অন্যায় নির্যাতনের শিকার হয়েছেন এবং শেষ পর্যন্ত সেটার একটা বিস্ফোরণ ঘটে হচ্ছে জুলাই আগস্ট মাসে এসে কোটা সংস্কার আন্দোলন সেই পথটা তৈরি করে দেয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই 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 বিশেষ করে একটার পর একটা মানুষ যখন নিহত হচ্ছিল, আহত হচ্ছিল, সবাই যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল, তখনই কিন্তু সবাই একসাথে হয়ে গেল। যেই মতেরই হোক না কেন, যেই মতাদর্শীরই হোক না কেন, একটা সেন্স অফ ইউনিটিটা খুবই শক্তিশালী হয়ে গেল। এখন মুশকিলটা হচ্ছে যখন 5 তারিখ, অগাস্টের 5 তারিখের পর, যেটাকে আমরা 36 জুলাই বলছি, তার মধ্যে যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনের পরে আমরা দেখলাম একটা ভিন্নতা, যে আমরা যখন বিপদে থাকি সবাই একসাথে থাকি, বিপদ কেটে গেলে আবার যে যার মতো করে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হই। এটা একটা বড় কারণ হচ্ছে যে সমস্যাটা, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির দিক থেকেই আসলে আমার মনে হয় একটা অনুশীলন আছে, যে এই জুলাই গণঅভ্যুত্থানকে কৃতিত্ব কার, এটার মালিক কে হবে। এবং আমার নিজেরও একটা ঘটনা, শহীদ মিনারে একটা ঘটনাকে ঘিরে দেখা গেল আমাকেও অনলাইনে ফ্যাসিস্টের দোসর, কালচারাল ফ্যাসিস্ট এবং এমনকি কতলের ডাকও দিয়ে দিল। তার মানে হচ্ছে এই যে আধিপত্য বিস্তারের যে চেষ্টাটা 5 তারিখের পর থেকে একটা ভিন্ন রূপ পেল। কিন্তু 5 তারিখের যদি স্পিরিটটা বলি, সেই আধিপত্য থেকে বের হয়ে আসার, তো আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছি, তার বিরুদ্ধে কথা বলেছি, আমরা মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমার মস্তিষ্কে যে রাজনৈতিক আধিপত্য বিস্তারের যে চেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমরা সবাই সেগুলো শিকার হতে শুরু করলাম। এবং নারীরা সেটা শিকার হয়েছে, অন্য যারা ধর্মবিশ্বাসের মানুষ আছে তারা শিকার হচ্ছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে, আমরা 5 তারিখ বিকেলের দিকে আমরা একটা অনলাইন ইয়েতেও একটা আবেদন নিয়েও আমরা উপস্থিত হয়েছিলাম। সেই সময় আমরা দেখছিলাম যারা অন্য ধর্মবিশ্বাসের মানুষ সংখ্যায় যারা কম, তারা আক্রান্ত হচ্ছেন। ওরকম একটা সংবাদ আসার পর আমাদের মনে হচ্ছে ওই সময় এই স্থিতিশীলতাটা খুবই জরুরি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই সময় কিন্তু আপনি আপনার মনে, আমার বাসাতেই এই ঘটনাটা ঘটেছিল। তার মানে মুশকিলটা ছিল এটা, যেহেতু সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে হয়নি, যেটা আমরা এরশাদ বিরোধী মুভমেন্টের সময় দেখেছি, এটা হচ্ছে একেবারেই এমন একটা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মটা আসলে সবাইকে একটা আস্থা তৈরি করে দিয়েছে। এবং রাজনৈতিক পরিচয় নিয়ে তখন আন্দোলনে লিপ্ত হওয়াটা খুব সহজ ছিল না, গুম হত্যার শিকার হতে হতো, যার ফলে ওইটা একটা সুযোগ তৈরি করে দিয়েছিল, যার মধ্যে দিয়ে ঐক্য তৈরি হয়েছিল। কিন্তু মুশকিল হয়ে গেছিলো আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় আমরা লিপ্ত হয়ে গেলাম। এবং সেই মুহূর্তে আসলে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে কিন্তু একটা রূপরেখাও দিয়েছিলাম যে সরকার পরিবর্তনের পরে কী ধরনের সরকার গঠন করা উচিত, ওই জায়গাটায় আমাদের বোধহয় আর একটু মানে দূরদর্শী হওয়া দরকার ছিল। এবং এখানে ব্যাপারটা কি এরকম ছিল, যেহেতু এর পেছনে অনেক রাজনৈতিক শক্তি জড়িত ছিল, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে তো ছিলেন আপনারা,
বা অধ্যাপক আনু মোহাম্মদের মতো মানুষরা, যার নেতৃত্বে দ্রোহযাত্রা হলো, নাহিদরা ছিলেন তো বটেই। এরপরে যারা রাজনৈতিক শক্তি নানানভাবে এখানে ক্রিয়াশীল ছিলেন, তারা কি কোনোভাবে মনে করেছেন যে এই মানুষগুলো যারা আসলে কোনো রাজনৈতিক শক্তি নন, কিন্তু তাদের অনেক প্রভাব আসলে এই গণঅভ্যুত্থানে রয়েছে, তাদেরকে যে করে হোক একটু পেছনে সরিয়ে দিতে হবে বা অগ্রহণযোগ্য করে তুলতে হবে? এইটা আসলে এটা আছে, কিন্তু তার চাইতে খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমাদের ক্ষমতার প্রতি একটা মোহ আছে। এবং এই যে শূন্যতা তৈরি হচ্ছে, এখন এই ক্ষমতাটা আমার করতে হবে, এবং একই সাথে যে এরকমটা ভাবছে যে ক্ষমতাটা আমার করতে হবে, সেটা কিন্তু এক ধরনের ফ্যাসিস্ট মনোবৃত্তি। এখন যেই মানুষগুলো আমরা ছিলাম, নাহিদরা সহ, তা তো আসলে ওই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করতাম না। এবং যারা এই ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লো, তাদের মধ্যে ওই ভীতিটা আছে যে তারাও যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, তাহলে এই মানুষগুলাই আবারও রাস্তায় নামবে। সো কাজটা হচ্ছে এই মানুষগুলোকে, তাদের যে গ্রহণযোগ্যতা সমাজে, তাদের গ্রহণযোগ্যতাটাকে বিনষ্ট করা। একই সাথে যেই কাজটা আগের সময় হয়েছে, এই ট্যাগিং, ব্র্যান্ডিং, এগুলো করে এক ধরনের হত্যাযোগ্য করে তোলা, এই প্রবণতাটা কিন্তু আমরা সবাই, আপনি নিজেও এগুলো শিকার, আমিও শিকার। এবং এখন আমরা কিন্তু সব পক্ষ, মানে যারা জুলাই বিরোধী, তারা যেমন আমাদেরকে বলে আমরা ডলার খেকো, আমরা ইউএস এমবেসির পালিত বাম, আবার কেউ বলছে যে আমরা নাস্তিক, আমরা কোটি কোটি টাকার মালিক, আমি হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক। এখন এইটাই তো আসলে বড় সংকটের জায়গায়। সেখানেই তো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের মনোজগতের যে পরিবর্তনটা দরকার ছিল। যে নতুন রাজনৈতিক সংস্কৃতি তো আর হঠাৎ করে গড়ে ওঠে না, কিন্তু ওই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার যে আভাসটা রাখা উচিত ছিল, সেই আভাসটা রাখতে পারেনি। বরং ভাষা কথার মধ্যে আবারও পুরনো রাজনৈতিক সংস্কৃতি, যার মধ্যে দিয়ে আধিপত্য বিস্তার এবং পাল্টা আধিপত্য তৈরির চেষ্টাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অধ্যাপক সামিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে লিখেছেন যে কখনো তিনি আওয়ামী লীগ, কখনো তিনি জামাত, কখনো মার্কিন ডলার খেকো। তো তিনি আহ্বান জানাচ্ছেন তার সমালোচনাকারীদের যে তারা যাতে ঠিক করেন যে তিনি আসলে কোনটা, এবং মোটামুটি একটু যুক্তি যাতে সাজিয়ে কথাটা বলেন। কথা হচ্ছে এই যে অযৌক্তিকভাবে একটা মানুষকে একটা ট্যাগ দেয়া বা একটা বিশেষ পরিচয়ে পরিচিত করে তোলার চেষ্টা, সেটা তো আওয়ামী লীগও করেছে। ফল কি কিছু হয় দিনের শেষে? এখন 5ই আগস্ট কিংবা 36 জুলাই, যেটাই বলি, যেভাবে বলি, এটাই তো আমাদের রাজনৈতিক শিক্ষা হওয়া উচিত, যে এই ট্যাগিং এর মধ্য দিয়ে এবং এই বিভক্তির মধ্য দিয়ে, বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের ঝুঁকি আমরাই ডেকে আনি, এবং নিজেদের ঐক্য বিনষ্ট করা, সম্প্রীতি নষ্ট করা, এর মধ্য দিয়ে যেই শক্তিটা এখন আর ক্ষমতাসীন না, যারা চলে যেতে বাধ্য হলো দেশ থেকে পালিয়ে, এরকম অনৈক্য এবং নিজেদের মধ্যে বিদ্বেষ থাকলে তাদের ফেরত আসার সুযোগ তৈরি হয়। কিংবা মানুষ যদি একটা পর্যায়ে বলতে শুরু করে যে আমরা আগেই ভালো ছিলাম, এর চাইতে বিপজ্জনক কথা কিন্তু অন্য কিছু হতে পারে না। এবং ওরকম একটা পরিস্থিতি যদি আমরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রেষারেষি করে তৈরি করি, তাহলে ঝুঁকিটা সবার জন্য একই রকম। যার ফলে এটা যদি আমরা অনুধাবন না করি, তাহলে আমাদের সামনের সময়টা নিয়ে অনেক ভাবা প্রয়োজন।